ওকে, সো ফাইন। এইবার দেখো সাউন্ড ঠিক আছে, ঠিক আছে। সো এইবার সাউন্ড ঠিক আছে, সবাই যুক্ত হলে আমরা আবার ক্লাসটা শুরু করতে পারি। দীর্ঘ দিবস রজনী পাড়ি দিয়ে ক্লাসটা আলটিমেটলি শুরু করা গেল এবং হচ্ছে সবাই এবার যুক্ত হয়ে যাও। ওকে ফাইন, মনি অলরেডি চলে আসছো, দুবদাপ চলে আসো। হ্যাঁ, সবাই চলে আসো, আমরা পড়াটা শুরু করি। সো ডিনামিক্সের 4 নম্বর লেকচার, আমরা কিছু অঙ্ক করবো করে ঠিক করছিলাম। ওকে ফাইন, ভেরি গুড, আসো আসো। এবার আমরা যে অঙ্কটা করতে যাচ্ছিলাম সেই স্টেটমেন্টটা আমরা প্রথমেই লিখে ফেলি, তোমরা সবাই যুক্ত হতে থাকো। সবাই যুক্ত হলে আমরা এই অঙ্কটা করবো, এটাই আমাদের প্রথম অঙ্ক। আচ্ছা, খুব সহজ একটা অঙ্ক, তাই না? তারপরেও এই অঙ্কটা আমরা সলভ করব, সবগুলো অঙ্ক আমরা বইয়ে সলভ করব, তার মধ্যে এই অঙ্কটাও আমাদের সলভ করা হয়নি, এটা আজকে আমরা আগে সলভ করবো। ঠিক আছে, শুধু একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, তো তোমরা সবাই যুক্ত হয়ে গেছো। ওকে ফাইন। ওকে, তোমাদের অনেকগুলো প্রবলেম, আমি কমেন্টে যাবো, ক্লাসটা একটু লেটলি শুরু হইলো ওই টেকনিক্যাল ডিফিকাল্টিস, দ্যাটস ওয়াই আমরা প্রথমে দুই একটা অঙ্ক করে নিই। ওকে, বাংলাদেশে ব্যাটিং শেষ ও বাংলাদেশ ম্যাচ হারার সম্ভাবনা অনেক বেশি, সো আসো আমরা ক্লাস করি। ওকে, এই সময় ওই হারা ম্যাচ দেখলে মাথা মাথা খুব গরম হয়। সেখানে যেটা বলছে, একটি বস্তু সমতরণে, মানে বস্তুটা সমতরণে আছে, প্রথম 4 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 4 সেকেন্ডে 104 মিটার দূরত্ব অতিক্রম করে, এর আদিবেগ ও ত্বরণ নির্ণয় করতে হবে। তো ধরে নিচ্ছি আমরা এটার আদিবেগ ছিল হচ্ছে ইউ এবং এটার ত্বরণ হচ্ছে এ। তাহলে আমাদের এটা জানা আছে, খুব সহজ অঙ্ক। আমরা এটা জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা তো আমরা সবাই জানি। তাহলে দেখো, আমরা ধরে নিচ্ছি যে আমরা জানি এখানে বলছে যে প্রথম 4 সেকেন্ড যে আমরা সময় নিছি ওই সময়ে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার মানে এই স্মরণের ভ্যালুটা হচ্ছে কি 100। আদিবেগ কত আমরা জানি না, প্রথম 4 সেকেন্ডে স্মরণ 100, সময় ভ্যালু 4 প্লাস হাফ, এখানে এ ত্বরণের ভ্যালু আমরা জানি না, কিন্তু সময়ের ভ্যালু হচ্ছে 4, 4-এর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এটা লিখতে পারবো 104u প্লাস 4-এর স্কোয়ার মানে 16, 16-রে 2 দ্বারা কাটলে হবে 8, দ্যাট মিনস 8a। ওকে, তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেছি, 4u, এটাকে আরেকটু ছোটো করা যায়, 2 দ্বারা কাটা যায়, চাইলে সেটা করতে পারো, কাটলে আসবে 2u প্লাস 4a ইকুয়ালস টু 50, 2u প্লাস 4a ইকুয়ালস টু 50। এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম ইকুয়েশন, একটা ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবং এখানে আননোন কয়টা? আননোন 2টা, আদিবেগ কত জানি না এবং ত্বরণ কত জানি না, কিন্তু আমরা এটা তো জানি, আমরা এটা তো জানি। ফাইন, ওকে, এটাই ফার্স্ট ম্যাথ। আমরা এটা জানি একটা অজানাকে একটা সমীকরণ দিয়ে বের করা যায় না। যদি একটা অজানাকে একটা সমীকরণ দ্বারা বের করা যায়, 2টা অজানাকে বের করতে হলে 2টা সমীকরণ লাগে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ল অফ অ্যালজেব্রা। যতগুলো অজানা ঠিক ততগুলা ইকুয়েশন লাগে সমাধান করতে। সো এখানে অজানা তো 2টা, ইকুয়েশন পাইছি একটা, এটা দিয়ে সলভ হবে না, আরও একটা লাগবে। সো আরেকটা বের করার জন্য আমাদের কাছে অপশনটা আছে। কিভাবে দেখো, পরবর্তী 4 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে 104 মিটার। তাহলে চিন্তা করে দেখো, প্রথম 4 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে 100 মিটার,
এরপরে 4 সেকেন্ডে সে দূরত্ব অতিক্রম করছে 104 মিটার। তাহলে বলো তো 8 সেকেন্ডে সে মোট কত দূরত্ব অতিক্রম করছে? 4 + 4 8। 8 সেকেন্ডে সে মোট দূরত্ব অতিক্রম করছে 204 মিটার। তাহলে আমরা সব কাউন্টিং তো 0 থেকে ধরি। দেখো 0 থেকে 4 সেকেন্ডে সে 100 মিটার দূরত্ব অতিক্রম করছে, আবার 0 থেকে 8 সেকেন্ডে সে 204 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে আবারও এই সূত্রকে আমরা কাজে লাগাইতে পারবো। S = ut + হাফ AT স্কয়ার। কজ দেখো তার যাত্রাপথে ত্বরণ সমত্বরণ ছিল, মানে দুই ক্ষেত্রেই ত্বরণ তো সেম। তাহলে এইবার আমরা দেখতেছি মোট 8 সেকেন্ডে সে 204 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে বুঝতেছো যে তার অতিক্রান্ত দূরত্ব 204, আদিবেগ তো ইউ, এবার মোট সময় কত? 8 সেকেন্ড প্লাস হাফ ত্বরণ এবং 8-এর বর্গ। তাহলে এবার এখান থেকে দেখতেছো এটাকে গুছায় লেখা যাবে 204, এখানে 8u, 8-এর বর্গ মানে কত? 64, 64, 64কে 2 দ্বারা কাটলে 32, 32a। ওকে, 32a। তাহলে দেখতেছো আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেছি। এটাও কেটে ছোটো করা যায়, বাট দরকার নেই, এভাবে রেখে দিলেই হবে। আমরা লিখতে পারবো 8u + 32a = 204। তাহলে দেখো আমরা দ্বিতীয় সমীকরণই পেয়ে গেছি, দ্বিতীয় সমীকরণই আমরা পেয়ে গেছি। তাহলে দুইটা সমীকরণ পাইলাম। এখানেও অজানা হচ্ছে আদিবেগ এবং ত্বরণ। এবার এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করা শিখছি না? ভেরি গুড, তোমরা চলে আসছো আবার। এই দুইটা সমীকরণকে কিন্তু আমরা সমাধান করা শিখছি। আমরা এটা জানি যে এটাকে ওই যে তোমরা 9 10, আমি ধরে নিলাম তোমরা 9 10 আসছো, হ্যাঁ। তো ওখানে তুমি ওই যে বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন, নানা রকম ওয়েতে হচ্ছে এইগুলাকে সলভ করা শিখছো। এখন এই দুটাকে সলভ করলেই ইউ এবং এ এর ভ্যালু চলে আসবে। ইউ এর ভ্যালু কত আসবে এবং এ এর ভ্যালু কত আসবে সেটা আমরা এটাকে সলভ করলেই পেয়ে যাব। এখন আমি দেখতেছি লাস্ট ক্লাসে একটা কুয়ার অঙ্ক করতে দিয়েছিলাম তোমাদের, একটা পোস্ট আমি দেখছি, কমেন্ট করি নাই বাট দেখছি, সব খেয়াল করি। অনেক জায়গায় আমি কমেন্ট করি না, সাইলেন্ট ওয়াচম্যান হয়ে থাকি। মানে তুমি ফেসবুকে দেখবা যে অনেক জায়গায় আমি কমেন্ট রিয়াক্ট না করলেও আমি ওটা দেখছি। তো একজনে পোস্ট করছো দেখছি যে ভাইয়া ডি বের করতে পারতেছি না। তো আমি বুঝে গেছি আসলে আলটিমেটলি তোমরা এই যে ক্যালকুলেটরটা আছে, ক্যালকুলেটরের বেস্ট ইউটিলিটি এখনও শেখো নাই, স্বাভাবিক, কেবল না উইন্টারে উঠছো। তো ক্যালকুলেটরের উপরে কিছু শর্টকাট ভিডিও আছে বা টুকটাক কিছু জিনিস আছে, একদম আহামরি নলেজ লাগে তা না, আবার ম্যাজিক্যাল কিছু জিনিসপত্র আছে যেটা হেল্প করে। তো সেইগুলো নিয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানানো দরকার। পাশাপাশি আমরা ক্লাসের মাঝখানেও দেখাবো ক্যালকুলেটর দিয়ে সব ইকুয়েশন খুব সহজে সলভ করা যায়। তো এটা নিয়ে আলাদা আমি কাজ করব, কথা দিয়েছি, কাজ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইন, ওকে। বলতেছি দোহ কবে থেকে এইটা পড়াবেন, কবে থেকে সেটা পড়াবেন, এরকম কোশ্চেন আছে। পড়াচ্ছি না প্রত্যেক দিন, এভাবে করে সবই পড়াবো। তুমি একটা চ্যাপ্টার শেষ হতে দাও, তারপরে তুমি বুঝে যাবা কোন দিন কি পড়াবো। পড়ানো কখনো নিয়ম বেঁধে হয় না যে আজকে এতটুকু কালকে এতটুকু আর হয়ে গেল। আমি নিজেও জানি না কত দিনে শেষ হবে। সম্পূর্ণ শেষ করার জন্য যত ক্লাস যত দিন লাগবে আমি নিতে থাকবো। তো ধরে নিতে পারো 10টা ক্লাসের মধ্যে তোমরা যা 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 সবই পেয়ে যাবে। তো চলো এবার এই অঙ্কটা সলভ করে নেই। হ্যাঁ, এটা আমি সলভ করে তোমাদেরকে আনসারটা দিচ্ছি। ফাইন, ওকে, 32, ওকে। তো এই দুটাকে সলভ করলে আমরা আনসার পাবো, ইউ এর ভ্যালু আসবে এত এবং ভি এর ভ্যালু আসবে, এ এর ভ্যালু আসবে 1/4। তাহলে দেখো আমরা দুইটার আনসার পেয়ে গেছি। তাহলে দেখো আমরা দুইটা আনসারই পেয়ে গেছি। ওকে, তো সলভিং নিয়ে মেজরিটি ক্ষেত্রে প্রথম দিকে আমি অনেকগুলো সলভিং দেখাচ্ছি। তো এর পরবর্তীতে অনেক সময় সলভিং আমি দেখাবো না, তোমাদের জন্য জাস্ট রেখে দিব, সলভ করে নিবা আর কি। হ্যাঁ, সেটা তোমরা অবশ্যই সবাই করতে পারবা, আই গেস সো। মাঝে মধ্যে সলভ করতে গেলে আমি নিজেও ভুল করি, হ্যাঁ, এটা প্র্যাকটিসের অভাব হলে এটা হয়, পড়াইতে গেলে অনেক সময় এরকম হতে পারে। ওকে, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ফাইন, তাহলে এটা আসবে 24.5 মিটার পার সেকেন্ড। এরপর ত্বরণের ভ্যালু 1/4 মানে 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমরা দুটাই বের করে ফেলছি। ফার্স্ট ইয়ারে একটা কমন প্রবলেম, তোমরা তো কেবল শুরু করতেছো, কলেজ টলেজ শুরু হচ্ছে, পরীক্ষা এত বেশি হয় নাই। সো আমি আগেই বলে রাখি, মিলাই নিও। যারা হাতে কলমে অঙ্ক কম প্র্যাকটিস করবা তারা সব পড়ে যাবা, সব কনসেপ্ট ক্লিয়ার, দেখবা পরীক্ষা নাম্বার কম পাচ্ছ। কী হবে? ক্যালকুলেশন ভুল করে দিয়ে আসবা। এটা আমার সাথে হয়েছে ফার্স্ট ইয়ারে। টিচার আমারে বুঝাইতো, আমি সব মাথায় মাথায় বুঝে নিতাম, খাতায় কিছু লেখার নাম নাই, একদম নিজেরে মনে করো যে সর্বজ্ঞানী,
এবং সব থেকে বেশি মনে করো শেরে বাংলা একে ফতুল হক মনে করা শুরু করছিলাম যে স্যারে পড়ায় গেছে, আমার খাতায় লিখাই লাগবে না, আমার মাথায় লিখে রাখবো আমি, এবারটা ভাইবে থাকতাম। সো বলতে হয় সোজা পোলাপান খাতায় তুলে, আমি তুলতাম না, আরে আমি পারি সব। তো ওই সব শুনে নিতাম, শুনে নিয়ে ভাবতাম যে সব মনে থাকবে, সব মনে থাকবে। এবং আসলে বলতে গেলে আমি ওই জিনিসপত্র মনে রাখতে পারতাম, এটা ট্রু। কিন্তু খাতায় কখনো অঙ্ক করতাম না। স্যার অঙ্ক বললে ওই অঙ্ক শুনতাম, শোনার পর বলতাম আচ্ছা এই সূত্রে এখানে বসাবো, যেমন এইভাবে করে আমি অঙ্ক করতাম যে এস এর ভ্যালু বসাবো, এখানে 4 বসাবো, একটা সমীকরণ পাবো ইউ আর এর, এরপর এবার 8 বসাবো আর 204 বসাবো আর একটা সমীকরণ পাবো, ওদেরকে সমাধান করলেই তো আনসার পাওয়া যাবে, মানে এই অঙ্ক আমি পারি, হয়ে গেল। সে এমনি করে বইয়ে সব অঙ্ক আমার হয়ে যেত মাথায় মাথায়। তো ফলাফল যেটা হয়তো পরীক্ষার দিন সুন্দর মতো যাইতাম পরীক্ষা হলে, যে আমি সব পারি, এখন তো কোশ্চেন দিবে আর আমি অঙ্ক বসাবো, ওই একই কাজ করতাম, দেখতাম টাইম লাগতেছে বেশি, একই কাজ করছি, ক্যালকুলেশন ভুল করে আনসার উল্টোপাল্টা এনে রেখে দিয়ে চলে আসছি। এর ফলে দেখতাম যে সব পারলাম ঠিকই, বাট পরীক্ষায় নাম্বার কম পাইলাম, কারণ আমি ক্যালকুলেশন ভুল করতেছি তাই। তো এই প্রবলেমটার মেইন কারণটা হচ্ছে, আমি প্রথমে বলছি খাতায় লিখতে হয়, ক্যালকুলেশন নিজে একটু করতে হয়, না করলে দেখবা পারি সব, পরীক্ষায় নাম্বার না পাইলে কারণটাই খুঁজে পাবা না যে কেন আমি পারি না, তখন মনে হবে হয়তো বা আমার মেধাই আল্লাহ কম দিয়েছেন, না ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ল্যাক অফ প্র্যাকটিস। সো খাতা কলমে এঙ্গেজ করতে হবে। এক্সাম্পলটা খুব সহজে বোঝানো যায় এভাবে, সাঁতার কাটা, লেটসে তুমি আমার কাছে শিখবা সুইমিং বা রাইডিং, বাইক চালানো, আমি তোমার এগুলো সব শিখিয়ে দিলাম। শিখাই দিলাম মানে কি হচ্ছে গিয়ে খাতা কলমে শিখাইলাম, এমনি হাত নাড়বা, এমনি পা নাড়বা আর সামনে চলে যাবা, সাঁতার কাটা এত সোজা। 5 বছর শিখাইলাম, এরপরে তুমি যদি হঠাৎ করে একদিন পুকুরে নামো বা সুইমিং পুলে নামো, সাঁতার কাটতে পারবা? পারবা? পারবা না। সো এটা হাতা কলমে করতে হয়, হাতে কলমে করতে হয় বা প্র্যাকটিক্যালি করতে হয়। দ্যাটস ওয়াই আই সাজেস্ট টু সে যে আমরা সবাই একটু খাতা কলমে নিজেরাও ক্যালকুলেশনের প্র্যাকটিসটা করব। ওকে, ওই বলতে সেম কোশ্চেন, ভেরি গুড ভাই। কীভাবে ম্যাথের ফিজিক্স ভালো করা যায় বলতে পারেন ভাই? ম্যাথ ফিজিক্সে ভালো করা যায়, ম্যাথ ফিজিক্সে ভালো করতে হলে চিন্তাশীল হইতে হবে। চিন্তাশীল হওয়া মানে একটা জিনিস বললে কি বলতেছে, কথাগুলো দ্বারা কি বোঝায়, অ্যাকচুয়ালি কনসেপ্ট কি, ভাইয়েরা যারা পড়ায় তাদের কথা শুনতে হবে, এটা নাম্বার 1। আর নাম্বার 2, সেই উপলব্ধি দিয়ে হচ্ছে গিয়া অঙ্কগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে। তুমি অঙ্ক পারো মানে ফিজিক্স পারো। এবং একটা জিনিস মাথায় রাখবা, মানুষ কিন্তু প্রথমবারেই সব বুঝে না। আমাদের একটা ভুল ধারণা, হিউম্যান বিং আমরা মানুষ, আমাদের অনেকগুলো বড় বড় ভুল ধারণা আছে। তার মধ্যে একটা বড়সড় ভুল ধারণা হচ্ছে এটা, আমরা মনে করি যে মানুষ আগে বুঝে তারপরে পারে, যেই জিনিসটা অ্যাবসলিউটলি রং, এটা পুরাপুরি একটা ভুল কথা। আমরা আগে পারি, তারপরে আস্তে আস্তে জিনিসটা বুঝতে শুরু করি। দ্যাট ইজ ট্রু। তো এই কথা কেন বললাম? আমরা সবাই ভরের সংজ্ঞা জানি না, ক্লাসে তোমরা যারা আছো তাদেরকে যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথস বা হোয়াট ইজ দ্য ভরের সংজ্ঞা কি, তো ইউ মাস্ট আনসার, তোমরা সবাই বলতে পারবো আসলে আনসারটা কি। আনসারটা অনেকটা এরকম হয়তো বা দিবা যে পদার্থের ভিতরে বস্তুর পরিমাণকে ভর বলে। খুব ছোটোবেলায় ক্লাস 4-5 আমাদের বিজ্ঞান বই এটা শিখাইছে, বাট তোমরা হয়তো বা জেনে থাকবা যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথস, সেইটা এখন পর্যন্ত সায়েন্টিস্টরা কিন্তু নট শিওর অ্যাবাউট, মানে এটা নিয়ে গবেষণা এখন পর্যন্ত চলতেছে। আমরা যখন মডার্ন ফিজিক্স পড়বো সেকেন্ড ইয়ারে, তখন দেখবো যে ম্যাথস ইজ এনার্জি। যাই হোক, তো 9-10 তো আমরা অনেক সহজে এটা শিখে নিছিলাম, এক লাইনে ব্যাখ্যা দিছিল। এখন বড়বেলা এসে মনে হয় না হ্যাঁ ভর কি এটা তো আমি জানি, এরকম মনে হয় তোমাদের অনেকে, আসলে এটা আমরা জানি না, এটা নিয়ে আরও দীর্ঘ আলোচনা আছে। তো যাই হোক, এটা বলতেছে এই কারণেই যে তুমি ওই সময় ওটা মেনে নিছো, এই জন্য এখন তোমার কাছে মনে হয় এটা তো সোজা, অনেক ইজি। ছোটোবেলায় যখন পিথাগোরাসের উপপাদ্য শিখছো, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমির স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার, প্রথমে মনে হচ্ছে কি এগুলি আজের কথাবার্তা লিখে রাখছে। এখন তুমি আইসা 11-12 এসে মনে হয় এটা তো অবভিয়াস, দেখলেই বোঝা যায় সমকোণী ত্রিভুজ যেটা হওয়ার কথা, তাই না? সেটা বলতেছে এই কারণেই, তুমি একটা জিনিস লেটসে আজকে একটা অঙ্ক করলে এটা বুঝলা না, তুমি এই ক্লাসটা 2বার করো, 3 নাম্বার মনে হবে হ্যাঁ এটা তো বুঝছি। সো এই কথাটাই আমি বলতে চাই, একবারে সব কিছু ক্লিয়ারলি কেউ বুঝবা না, এবং তুমি যত সময় নিবা তত আস্তে আস্তে করে সেই জিনিসটাকে বুঝতে শুরু করবে, এবং দেখবে অনেক পয়েন্ট ক্লিয়ার হবে। একটা পড়া 3 নাম্বার বার পড়লে মনে হবে আরে এইটা তো আগে খেয়াল করি নাই, 4 নাম্বার পয়েন্টে পড়লে মনে হবে আরে এইটাও তো আগে খেয়াল করি নাই। যতবার পড়বা তত নতুন নতুন জিনিস খেয়াল করবা। এই জন্য আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমরা যারা, আমার পড়ানোর স্পিড কিন্তু অনেক বেশি, তোমাদের সঙ্গে তাল মিলে আমি স্পিডটা কমায় কমায় রাখতেছি, কজ ফার্স্ট ইয়ারের প্রবলেমই এইটা। 9-10 থেকে ইন্টার থেকে যখন আসি, তখন এখানে একটা বড় পার্থক্য, আগে ছিল পুকুরে, আইসা পড়তো সমুদ্রে, মাঝখানে নদীতে একবারও যাও নাই, ব্যাপারটা এরকম হয়ে যায়। তো হঠাৎ করে যদি নর্মাল পেজটা ধরা হয়, অনেকেই ধাতস্থ হইতে পারি না, মনে হয় যে কী হইতেছে এইসব।
এই জন্য স্লো পেইসে বুঝে বুঝে ঠান্ডা মাথায় আগাচ্ছি। এক চ্যাপ্টার 2 চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তুমি বুঝে যাবা যে হোয়াট টু ডু, তখন দেখবা যে আমরা ওই স্পেসটা ধরতে পারবো। সো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলতেছি যে এই সময়ে তোমাদের কথা চিন্তা করে প্রত্যেক বছরই প্রথম চ্যাপ্টারটা খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে আগাচ্ছি। ওকে, বুঝছি? ফাইন। হ্যাঁ, ক্যালকুলাস আর ফিজিক্স পড়াও কঠিন, ঠিক বলতে লাভি, ওই সব সমাধান হবে, এখন খালি ভুলে দাও, সব কিছু সমাধান হবে। ভাইয়া বলছেন কোনো না কোনোভাবে সমাধান হবে। তোমাদের কাজ হবে, আমার উপরে যেহেতু বিশ্বাসটা রাখছো, ভরসাটা রাখছো, রেগুলার ক্লাস করো। ভাইয়া ক্লাসে যে কটা অঙ্ক করা ওই কটা বুঝছি মানে এই চ্যাপ্টার হইছে হইছে, দেখো তারপরে কেমনে আমরা মাস্টারিংয়ে যাই। বাট আপাতত মাথায় এত ওভারথিঙ্ক না করে আমরা আসো এই অঙ্কগুলোর উপর দিয়ে যাই। তো এটা একটা কমন প্যাটার্নের অঙ্ক ছিল, যে অঙ্কটা আমরা হচ্ছে গিয়া সবাই করলাম। এরপরে আমরা যে অঙ্কটা করব, আচ্ছা ফাইন, তাহলে চলো এই অঙ্কটা করি। এটাও একটা খুব কমন অঙ্ক, খুবই একটা কমন অঙ্ক। আমি সব অঙ্কগুলো ঘাটি যে আচ্ছা কোন অঙ্কটা ভালো আছে সেটা আমি করাই, এবং দেখতেছো তোমরা আমি হাতে লিখে করাই, এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের কিন্তু টাইপিস্ট রেডি আছে, লাস্টে যখন সব চ্যাপ্টারে অঙ্ক করা শেষ হয়ে যাবে, সব থিওরি পড়া শেষ হয়ে যাবে, তখন গ্রসলি প্র্যাকটিসের জন্য অনেক অঙ্ক আমরা দেখবো যে লাস্টের 1-2টা ক্লাসে খালি আসতেছি অঙ্ক টাইপ করা করতেছি। সব থিওরি সবার জানা, এখন অঙ্ক আরও বেশি বেশি করতে হয়, তখন টাইপ আকারে করবো। বাট ক্লাসে কোন সময় কোন অঙ্ক করাবো, দিস ইজ মাই ডিসিশন, দ্যাটস ওয়াই দ্যাট শুডন্ট টাইপড। ওকে ফাইন। তো আসো আমরা পরের অঙ্কটা করি। ফাইন। সো এখানে স্টেটমেন্ট কমন অঙ্ক, ক্লিশে ম্যাথ, রাইট? এখানে কি বলছে, একটি গুলি একটি তক্তায় 0.06 মিটার প্রবেশের পরে বেগ 1/3 হয়। গুলিটি তক্তায় আর কতটুকু ঢুকবে? সো তক্তা মানে তো সবাই জানি, তাই না? এই যে উড বিম যেগুলা, ওই যে কাঠের যে পুরু তক্তা, এরকম লেটস সে এটা একটা তক্তা। এখন একটা গুলি করা হয়েছে, যেই গুলিটা করা হয়েছে লেটস সে এটা হচ্ছে সেই গুলিটা। এই যে গুলিটা আছে, এই গুলিটা একটা নির্দিষ্ট বেগে ডেফিনেটলি ঢুকছে, গুলি তো করা হয়েছে একটা নির্দিষ্ট বেগে, এইখানে ধরলাম এর আদি বেগ ইউ। তাহলে এই গুলিটা এতটুকু প্রবেশ করার পরে, এতটুকু গেঁথে যাবার পরে এর বেগ 1/3 হয়েছে। ওকে, তার মানে সে কিছুটা পথ অলরেডি চলে গেছে, ধরলাম সে এতটুকু পথ গেছে, এতটুকু পথ সে প্রবেশ করছে, এতটুকু পথ প্রবেশ করছে মানে এইটাই তার সরণ। এই মুহূর্তে সরণ কত? 0.06 মিটার। ওকে, সো এতটুকু ঢোকার পরে এই জায়গাতে যখন বুলেটটা আসছে, এতটুকু পেনিট্রেট করার পরে বা এতটুকু এর ভিতরে ঢোকার পরে দেখা গেছে তার বেগ কমে যাবে। খুবই সিম্পল, এটা তো তোমরা সবাই বুঝতেছো যে গুলিটা এটার মধ্যে ঢুকতেছে, তাহলে এটার মধ্যে যদি গুলিটা ঢুকে তাহলে কাঠ কি তাকে একটা বাধা বল দিবে না? কাঠ তারে বাধা দিবে, বাধা বল দিবে মানে হচ্ছে কাঠ তারে উল্টা দিকে একটা ত্বরণ দিবে, এটাকে আমরা বলতে পারি মন্দন। তার মানে আমরা বুঝতেছি বন্ধন থাকার কারণে তার বেগটা কমতে থাকবে। খুব সিম্পল, যখন ঢুকতে থাকবে এর ভিতরে তখন ব্যাপার যেটা হবে ওটার বেগটা কমতে থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এইখানে আসার পরে তার বেগটা হয়েছে 1/3, 1/3 আদি বেগের 3 ভাগের 1 ভাগ, আর 3 ভাগের বাকি 2 ভাগ নষ্ট হয়ে গেছে। ওকে,
সো এখানে তো গুলি তো থামবে না, গুলিতে আরও ঢুকবে। এরপরে বলছে গুলিটি তক্তায় আর কতটুকু গেঁথে যাবে। সো বুঝতেছো গুলির বেগ এখন হচ্ছে u/3, গুলি তো এখনও থেমে নাই, গুলি তো এখনও আরও ঢুকবে। তো ধরলাম আমরা গুলিটা এখানে আরও কিছুটা ঢুকছে, এই দূরত্বকে আমরা বললাম এস প্রাইম, এবং এই দূরত্বে যখন আসছে এরপরে আর ঢুকে নাই। এরপরে আর কেন ঢুকবে না? এরপরে না ঢোকার কারণটা হচ্ছে এই মুহূর্তে গুলিটার শেষ বেগ হয়ে যাবে এতটুকু আসার পরে 0। তো গুলি যদি থেমেই যায় তাহলে গুলি আর ঢুকবে না। তো আমাদের কাছে জানতেই চাইছে আর কতটুকু ঢুকবে। এতটুকু ঢোকার পরে বেগ 3/1 হয়েছে, আর কতটুকু ঢুকবে? আর ততটুকুই ঢুকবে যতক্ষণ পরে যায় তার শেষ বেগটা 0 হয়। 0 হয়ে গেলে আর ঢুকবে না, থেমে যাবে। ফাইন। তাহলে এই দুইটা কেস থেকে আমরা এটা সলভ করে ফেলতে পারবো। তাহলে প্রথম কেস দেখো, এই সূত্র আমাদের সবার জানা আছে, v² ইকুয়ালস টু u² প্লাস টোয়াইস as, v² ইকুয়ালস টু u² প্লাস টোয়াইস as। এই ভিটা হচ্ছে শেষ বেগ, ইউটা হচ্ছে আদি বেগ, এ তো আমরা জানি ত্বরণ, আর এস হচ্ছে সরণ। তাহলে এবার খেয়াল করে দেখো, আমি প্রথম এতটুকুর জন্য এই কেসটা অ্যাপ্লাই করতে চাই। এইখানে সরণ কত? 0.06, তাহলে এখানে লিখতে পারবো সরণ। খেয়াল করে দেখো এইখানে সরণ 0.06, এইটুকু পথ অতিক্রম করার পরে শেষ বেগ u/3 আর আদি বেগ u। তার মানে বুঝতেছো এই 0.06 মিটার অতিক্রম করার পরের শেষ বেগ হচ্ছে u/3। তাহলে এই জায়গাতে আমরা লিখতে পারবো u/3 এইটার হোল স্কয়ার ইকুয়ালস, যখন এইটা গাথা শুরু করছে তখন এটার বেগটা ছিল ইউ, দেখো আদি বেগ ইউ, তাহলে আদি বেগ u² প্লাস নাকি মাইনাস? মাইনাস। কেন মাইনাস? এইখানে কিন্তু ত্বরণ না, মন্দন। খেয়াল করে দেখছো গুলির বেগটা কমছে, মানে মন্দন হইছে। মন্দন হইলে এর সাইনটা এখানে মাইনাস আসছে। ওকে, টোয়াইস। মন্দনের ভ্যালু কি আমি জানি? জানি না, কিন্তু আমি সরণের ভ্যালুটা জানি। কিন্তু সরণের ভ্যালুটা কত? সরণের ভ্যালুটা হচ্ছে গিয়া 0.06, কারণ আমরা দেখছি এতটুকু যা গেছে এবং এতটুকুর ভ্যালু 0.06। ঠিক আছে, ফাইন। তাহলে এই জায়গা থেকে খেয়াল করো, আমরা এটা লিখতে পারবো, দেখো u²/9 বর্গ করলে, ওকে, বা এভাবেও চিন্তা করতে পারো। এই পুরো জিনিসটা আমি এই সাইডে নিয়ে আসছি, দ্যাট মিনস 2 × 0.06a, আর এইটাকে ওই সাইডে নিয়ে গেছি, মানে u² মাইনাস u²/9। ওকে, নিশ্চয় সবাই বুঝছো। এবং এইটা যদি আমরা বিয়োগ করি, আমি ক্যালকুলেশনগুলো প্রথম দিকে দেখাই দিব। অনেকে আসো অনেক বেশি মেধাবী, হয়তো বা নবরদমে 1 সেকেন্ড হবা এরকম ভাবতে পারো। আচ্ছা নিয়াজ ভাই সব কিছু এত ভেঙে ভেঙে বলতেছেন, ভাই একটু স্পিডে পড়ান না, আমি তো সবই বুঝি আপনার। তাদেরকেও বলতেছি রসো, আমরা সবাই একই স্ট্যান্ডার্ডে উঠবো। যদি কেউ এই কোর্সে এমন আসো যে দুর্বল আসো আর কেউ একটু ভালো আসো, সবাইরে বলতেছি আমি যে স্পিডে পড়াই ওই স্পিডের সঙ্গে সঙ্গে পড়ো, আমি সবাইরে একই জায়গায় নিয়ে আসবো। ওই যারা আছে পোটেনশিয়াল খুব কঠিন কঠিন অঙ্ক খুঁজতে যাও, তাদেরকে আমি বলতেছি ভাই 8-9 নাম্বার ক্লাস পর্যন্ত ক্লাস করে যাও, এর থেকে বেশি কঠিন অঙ্ক কেউ দেখাইলে আমাকে বলিও। ফাইন। সো এখানে যদি হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেশনটা করি, তাহলে 8u²/9। ওকে, ফাইন। তাহলে এবার দেখো আমি এখান থেকে না এটাকে বের করে রাখতে পারি, এখান থেকে আমি এটাকে বের করে রাখতে পারি। তাহলে a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু আসবে 8u²/9 ইন্টু 2 × 0.06, ইজন্ট ইট? এতটুকু সবাই আমরা বুঝছি। এই যে এই পাশের এই অংশটা ভাগ করে দিছি। তাহলে এখান থেকে আমরা a ইকুয়ালস টু একটা ভ্যালু বের করে রাখি। হ্যাঁ, a ইকুয়ালস টু একটা ভ্যালু বের করে রাখি, 8/, ওকে, 9 × 2 × 0.06। তাইলে এইটার ভ্যালু আসবে, এই ভাগটা করলে আসবে হচ্ছে 7.407 u²। ওকে, সো দ্যাটস ইট। তাহলে এই জায়গা থেকে খেয়াল করে দেখো যে এইটা হচ্ছে গিয়া u², এটা হচ্ছে u² আছে ওই পাশে, আর এইখানে a। আমরা এর ভ্যালুটা বের করে রাখছি। এখন এর অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালু বের করতে হলে আদি বেগটা জানার দরকার আছে, বাট ওটা আমরা জানি না। সো আমরা এটাকে এভাবে করে রেখে দিলাম, এভাবেই রেখে দিলাম, নো ইস্যুস। এরপর আসো দ্বিতীয় ক্ষেত্রে। এবার আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি, এই জায়গাটাতে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এই সরণটাই আমার বের করতে হবে। এটা জানি না আমরা কত, কিন্তু এটা জানি এই বিন্দু থেকে
যখন এই বিন্দুতে গেছে শেষ বেগটা হয়েছে 0, আর এই যাত্রার প্রথমে আদি বেগটা ছিল u/3। দেখো এখান থেকে এখানে আসলে u/3 থেকে 0 হয়েছে, এর মধ্যে যে সরণ হয়েছে সেটাই s প্রাইম, ওটাই বের করতে বলছে। তাহলে আমরা অ্যাগেইন ওই আগের ক্লাসিক্যাল সূত্রটাকে ইউজ করব, অ্যাগেইন ওই সূত্রটাকে আমরা ইউজ করব। ওকে ফাইন। সো দেখো তাহলে আমাদের জানা সূত্র v², জানা সূত্র v² = u² প্লাস টোয়াইস as। সো এই দ্বিতীয় কেসের ক্ষেত্রে শেষ বেগ কত? 0। তাহলে এখানে আমরা 0 এর স্কোয়ার লিখতে পারি। আর এখান থেকে এখানে যখন আসছে আদিবেগ তখন এটা কত? u/3। তাহলে এখানে আমরা বসাতে পারবো এই জার্নিতে আদিবেগ u/3। এখানেও মাইনাস, কজ এটা তো মন্দনী, টোয়াইস এ, এই এ কিন্তু এটাই থাকবে ফিক্সড, কজ পুরা কাঠের মধ্যে একটাই মন্দন। এই এসটাকেই আমরা বলতেছি এস প্রাইম, এটাই আমরা বের করতে চাই, এটাই আমরা বের করতে চাই। তাহলে দেখো এখানে 0 এই জায়গায় আসবে u²/9 মাইনাস 2, এই এর ভ্যালু তো আমরা এখানে বের করছি, এই এর ভ্যালু এখানে বসাবো, যেটা কত? 7.407 u² ইন্টু এস প্রাইম। এবার দেখো এই পুরো সমীকরণ থেকে u² কমন নেওয়া যায়, u² কমন নিলে 1/9 মাইনাস 2 ইন্টু 7.407 এইটা ইন্টু এখানে ইন্টু এস প্রাইম আছে। ওকে সবাই নিশ্চয়ই বুঝছো যে এখান থেকে u² কমন নিছি। তাহলে এবার খেয়াল করো এই যে u² কমন আছে, এই পাশে তো 0, u² দ্বারা এই পাশে ভাগ করে দিলে ওটা চলে যাবে, তাহলে এখান থেকে বাকি ক্যালকুলেশন হয়ে গেল। এরপরের লাইন 0 = 1/9 মাইনাস 2 ইন্টু 7.407 এস প্রাইম। তো এখান থেকে এস প্রাইম সবাই আমরা বের করতে পারবো, এখান থেকে যে পারবে না এস প্রাইম বের করতে পারে মারবো আমি ধরে। ওকে ফাইন। ওকে আচ্ছা, এটা যদি আমরা সলভ করি এস প্রাইমের ভ্যালু আসবে 7.5 ইন্টু 10⁻³ মিটার, 7.5 ইন্টু 10⁻³ মিটার। ওকে 7.5 ইন্টু 10⁻³ মিটার। যদি আমি ক্যালকুলেশন ভুল না করে থাকি তোমাদের সঙ্গেও এটা আমাদের মিলে গেছে, হোপফুলি এই আনসারটাই সবার আসছে। সহজে করলাম, ভেঙে করলাম, হ্যাঁ ভেঙে করতে উদ্দেশ্য আছে নিশ্চয়ই, এই অঙ্ক আমরা অন্যভাবেও আসলে করতে পারবো। ওকে ফাইন। সো এখানে আমরা এইটাকে ভেঙে করলাম, ঠিক আছে, এতটুকু সবাই বুঝছি। ভাইয়া এর ভ্যালু কেন মাইনাস হবে? ভালো কথা বলছো, খুশি। তো খেয়াল করো, দেখো যে যখন কাঠের মধ্যে কোনো বস্তু ঢুকে তখন কি কাঠ তারে বাধা দেয়, বাধা দেয় মানে কি? মন্দন দেয়, তার বেগ কমতে থাকে। তাহলে মন্দন মানে কি? মন্দন ডিসেলারেশন, মন্দন মানে মাইনাস, সূত্রে মন্দন হলে কি হয়? মাইনাস, দ্যাটস ওয়াই এখানে মাইনাস, এই এর ভ্যালুটা মাইনাস, এই জন্য এর ভ্যালুটা মাইনাস। এক্স্যাক্টলি, এই যে আতিকা অলরেডি আনসার করছো, সবাই এটা আনসার করছো, এই যে মনি আনসার করছো, খুশি আনসার করছো, বুঝছি সবাই, তাই না? ছায়া আনসার করছো, এটা বুঝো না এমন কেউ নাই, খুব ঠান্ডা মাথায় আমরা পড়লাম। যদি একদম নিউমেরিক্যাল ভ্যালুতে হয় তাহলে 0.0075 মিটার। ওকে 0.0075 মিটার ঐশীয় এটা আনসার করছো। তো সবাই এই টাইপের অঙ্ক আসলে ভেঙে ভেঙে এভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো এটা একটা সোজা অঙ্ক ছিল। সেই অঙ্কগুলো আমি দেখলাম যে একমাত্রিক গতির এই অঙ্কগুলো তোমাদেরকে করানো হয় না, সেগুলো বেছে বেছে আমরা সেই অঙ্কটা করতেছি, বেছে বেছে সেই অঙ্কটা করতেছি। ওকে ফাইন। এবার আসো আমরা আবার নতুন কিছু সূত্র দেখবো, নতুন কিছু না, 9, 10ও দেখছি, বাট ওইগুলোকে আর একবার দেখবো। সেটা হচ্ছে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো, ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো, ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব দিকে, ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্র, ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রসমূহ, সূত্রসমূহ, সমূহ, সূত্রসমূহ। ওকে তাহলে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তু বলতে কি? ছোটবেলা থেকে এই খেলা তো সবার ফেভারিট হবার কথা, আমরা ছোটবেলায় খেলতাম, এটা বল নিয়ে কার গায়ে কত শক্তি, এটা কার গায়ে কত শক্তি। সো এইটা বোঝার দুইটা ওয়ে আছে, একটা হয়েছে দুজনের মধ্যে মারামারি লাগাই দাও,
যে যারা বেশি মারতে পারবে ওর গায়ে বেশি শক্তি। সো এই ওয়ে তো ভালো না, তাই না? মার খায় কেউ মরেও যেতে পারে। যাই হোক, হোয়াটএভার ইট ইজ, অল আই এম ট্রাইং টু সে যে আমরা খেলতাম এভাবে, ক্রিকেট খেলতাম দেখে ওই যে বল নিয়ে অনেক উপরে এভাবে করে ছুড়ে দিতাম, তো কাঠটা কত উপরে উঠে, তাই না? যে যত বেশি উপরে উঠতে পারে তার গায়ে তত শক্তি। তো যাই হোক, এরকমই একটা খেলা। এই খেলাতে কি হবে? এই খেলাতে হচ্ছে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুর সূত্রসমূহ। এখানে একটা বস্তুকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হবে এবং আমরা তার কতগুলো সূত্র দেখবো, সহজ কেস। আমরা এরপর আস্তে আস্তে দ্বিমাত্রিকে যাব। সো এই সব কিছু বুঝলে পরে দ্বিমাত্রিকও বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, ফাইন। তাহলে দেখো যে আমরা একটা কাজ করব, সেটা হইলো একটা বস্তুকে ঊর্ধ্ব দিকে ছুড়ে দিব। সো এটাকে আমরা উপরের দিকে ছুড়ব। তাহলে উপরের দিকে ছোড়ার ক্ষেত্রে আমরা আসলে বেসিক্যালি কী করব? একটা আদিবেগ দিয়ে ছুড়ে দেবো, যেটাকে বলা হয় নিক্ষেপণ বেগ। হ্যাঁ, যেটাকে বিক্ষেপণ বেগ বলা হয়। আমরা এটাকে ইউ বলি, কিছু কিছু বইয়ে এটাকে ভি নটও বলবে। নট দ্বারা বোঝায় আদি, ইনিশিয়ালি। সো একই সূত্র বোঝায় আর কি। হ্যাঁ, ফাইন। সো আমরা ইউ বলবো। সো ইউ ইকলস, এটা হচ্ছে নিক্ষেপণ বেগ। নিক্ষেপণ বেগ কত বেগে ছুড়ে দেওয়া হয়েছে সেটা। তো এইটার সায়েন্স তো খুবই সোজা, এইটার ডিনামিক্স তো খুবই সোজা। এটা কি হবে? উপরে উঠতে থাকবে। বাট আমরা এটা সবাই জানি, এই ক্ষেত্রে এখানে একটা কি কাজ করবে? অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করবে। অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করবে। তাহলে খেয়াল করে দেখো, বেগ কোন দিকে? বেগ উপর দিকে। ত্বরণ কোন দিকে? ত্বরণ কিন্তু নিচের দিকে। মাথায় রাখবা, বেগ উপরে, ত্বরণ নিচে, মানে এটা একটা মন্দন। ওকে, বেগের উল্টা দিকে হলেই মন্দন। তাহলে এই যে ঊর্ধ্ব দিকে নিক্ষিপ্ত বস্তুটা আছে, এইটা ধীরে ধীরে উপরে উঠবে। উঠতে উঠতে একটা জায়গায় গিয়ে থামবে। একটা জায়গায় দিয়ে কেন থামবে? কব দেখতেছো, এই যে ত্বরণ যে আছে, ত্বরণটা কিন্তু বেগের উল্টা দিকে। ত্বরণটা বেগের উল্টা দিকে। তাহলে ত্বরণটা যদি বেগের উল্টা দিকে হয়, তাহলে ইটস কোয়াইট কমন সেন্স, বোঝা যাচ্ছে বেগটা আস্তে আস্তে করে কমবে। কমতে কমতে একটা সময় যায় ওর শেষ বেগটা হয়ে যাবে শূন্য। তখন কি আর উপরে উঠবে? উঠবে না। যতক্ষণ বেগ আছে ততক্ষণ উঠবে, ওখানে থেমে যাবে। তারপরে আবার সে নিচে পড়বে। তারপর এই যে যতটুকু সে উঠলো, এই পর্যায়ে যতটুকু সে উঠলো, এইটুকুকেই কিন্তু আমরা বলবো কি বলতো? সর্বোচ্চ উচ্চতা, এইচ। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, মানে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা কখন পায়? যখন বস্তুর বেগটা শূন্য হয়। বেগ শূন্য হইলেই সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যায়। তাহলে আমরা এটা বলতে পারি, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ শূন্য হয়। ওকে, ফাইন। এরপর কি হবে বস্তুটা? এরপর বস্তুটা উপর থেকে, এরপর বস্তুটা সর্বোচ্চ উচ্চতা ওঠার পরে সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ধীরে ধীরে সে নিচের দিকে পড়বে। একটা সময় সে অ্যাগেইন তার গ্রাউন্ডে সে ফিরে আসবে। নিশ্চয়ই আমরা এটা সবাই বুঝতে পারি। ওকে, একটা সময় পরে বস্তুটা তার গ্রাউন্ডে অ্যাগেইন ফিরে আসবে। এখানটাতে অ্যাগেইন বস্তুটা ফিরে আসবে। তাহলে এটা একটা কমন সেন্স। এইখানে বেগ কত হয়ে গেছিল? এইখানে বেগ শূন্য হয়ে গেছিল। আবার সে নিচে পড়বে। নিচে পড়ে যখন আবার সে ভূমিতে আঘাত করবে না, তখন দেখবা ইউ বেগেই আঘাত করবে। যে বেগে সে উঠছিল ওই বেগেই আঘাত করবে। ব্যাপারটা অনেকটা এরকম, এই বস্তুকে আমি ছুটছি, যে বেগে উঠছে, যে বেগে ছুটছি, পড়ার সময় জাস্ট দিক বিপরীত ওই বেগেই এসে এটাকে আঘাত করছে। ওকে, ফাইন। তাহলে এখানে আমাদের কয়েকটা টার্ম বের করতে হবে। এই টার্মগুলো বের করতে হবে। যেমন একটা টার্ম এরকম, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা প্রথমে বের করতে হবে। সর্বোচ্চ উচ্চতা, এগুলো সব সূত্র আকারে আমরা জানবো। সর্বোচ্চ উচ্চতা মানে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় সে উঠছে। বইয়ে আছে, আমরা সবই পড়তেছি, 9, 10 এগুলো বেসিক আমরা পাইছি। ওকে, ফাইন। তাহলে এবার দেখো, সর্বোচ্চ উচ্চতা যখন আমি বের করতেছি, সর্বোচ্চ উচ্চতা মানে কি? যেখানে আদি বেগ শূন্য হয়ে যায়, যেখানে শেষ বেগ শূন্য হয়ে যায়। তাহলে আমরা বেগের সূত্র দিয়ে এটা বের করতে পারি চাইলে। হ্যাঁ, বেগের সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। দেখো, এই সূত্র দিয়ে বের করা যায়। একটু আগে যে সূত্রটা আমরা ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে দেখো, শেষ বেগ কত? সর্বোচ্চ উচ্চতা যখন ওঠে শেষ বেগ 0। তাহলে শেষ বেগ কত হবে এখানে? 0 স্কোয়ার। আদি বেগ কত? যখন ছুড়ে দিছি, ছুড়ে যখন দিছি, আদি বেগ হচ্ছে ইউ।
ইউ এর স্কোয়ার, ছুঁড়ে যখন দিছি আদিবেগ হচ্ছে ইউ, ইউ এর স্কোয়ার। ত্বরণের মান কত? খেয়াল করো, ত্বরণের মান কিন্তু মাইনাস জি। কেন মাইনাস জি? দেখতেই পারতেছো, বেগ উপরে ত্বরণ নিচে, তার মানে বেগের উল্টা দিক মানে মন্দন। তাহলে ওই মাইনাস জি এখানে বসাইলে মাইনাসটা সামনে চলে আসছে, 2g। আর তখন সরণটা কত? তখন সরণটাই তো এইচ। নিশ্চয় সবাই বুঝতেছো, বেগ যখন শূন্য হয় তখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, মানে সরণটা তখন হচ্ছে গিয়া এইচ। ওকে, এখন এই সূত্রে সবাই নিশ্চয়ই বুঝছো। দেখো, তর এই সূত্রে যদি আমরা ইউজ করি, এখান থেকে খুব সহজেই আমরা এইচটাকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এইচ ইকলস টু কত? এইচ ইকলস টু আমরা লিখতে পারবো ইউ স্কোয়ার বাই 2g। এই সমীকরণ থেকে দেখো এইটাই পাশে এনে 2g দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে আমরা সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা শিখে গেছি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার সূত্র। তাহলে এইখানে যে এইচ, এইখানে যে এইচ, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। এইখানে যে ইউ, সেটা হচ্ছে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ, যত বেগে ছুটছি। তাহলে নিক্ষেপণ বেগ জানলে আমরা বলতে পারবো এটা সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠছে। এটাকে সূত্র আকারে আমরা মনে রাখবো, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। সো একটা প্রমাণিত হইল। এরপরে আমাদেরকে কি বের করতে বলতে পারে? এরপরে আমাদেরকে বলতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, উদ্যানের সময়, সর্বোচ্চ উচ্চতায় উদ্যানের সময়, সর্বোচ্চ উচ্চতায় উদ্যানের সময়, দেখো সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় উদ্যানের সময় বা ওঠার সময়, ওঠার সময় মানে এই যে সর্বোচ্চ উচ্চতায় সে উঠছে, এইটাতে কতটুকু সময় লাগছে, কতটুকু সময় লাগছে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কতটুকু সময় লাগছে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, সো এইখান থেকে এখানে উঠছে, ধরলাম টি টাইম লাগছে, টি টাইম লাগছে। তাহলে এবার আমরা কোন সূত্র ইউজ করব? এবার আমরা কোন সূত্র ইউজ করব? আমরা অনেকগুলো সূত্র ইউজ করতে পারি, তার মধ্যে সব থেকে ইজিয়েস্ট হবে এই সূত্র ইউজ করলে, ভি ইকলস টু ইউ প্লাস এটি। এটা তো আমরা সবাই জানি। তাহলে দেখো, সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ কত হয়? সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ হয় 0। সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ হয় 0। তাহলে বুঝতেছো, যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে সেই টাইমটাই তো এখান থেকে বেরোচ্ছে, তখন এই টাইম পরে বেগের মান কত? 0। আর ছুড়ে দেওয়ার বেগ ছিল ইউ। ত্বরণের মান কত? ত্বরণের মান মাইনাস জি। দেখো, ছুটছি উপরে, ত্বরণ নিচে, বেগের উল্টা দিকে, দ্যাটস ওয়াই মাইনাস জি। তাহলে এখানে মাইনাস জি ইন্টু টি। তাহলে এখান থেকে তো টি বের করা যাচ্ছে। তাহলে টি ইকলস টু কত হবে? ইউ বাই জি। টি ইকলস টু ইউ বাই জি। তাহলে আমরা জানবো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটা, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটা। তাহলে এখানে কোন ইনফরমেশন লাগবে? খুবই সিম্পলি নিক্ষেপণ বেগ জানলেই চলে, তাই না? নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ। তাহলে আমরা যদি নিক্ষেপণ বেগটা জানি, তাহলেই বের করতে পারবো তার সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত। এবার আসো পরেরটা, এবার পরেরটা। এই দুইটা ইনফরমেশন আমরা এই সূত্র আকারে মনে রাখলাম। এবার হচ্ছে গিয়া উড্ডয়নকাল কত? উড্ডয়নকাল, টাইম অফ ফ্লাইট বা উড্ডয়নকাল, উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। আমি ইংলিশ টার্মগুলো বলে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা অ্যালটিটিউড, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইম, বুঝতে পারছো টাইম ট্রাভেল, যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য। আর 3 নাম্বার হচ্ছে উড্ডয়নকাল, এটাকে ইংলিশে বলবে টাইম অফ ফ্লাইট। ওকে, তো টাইম অফ ফ্লাইট মানে বুঝতেছো তো একটা ফ্লাইট কতক্ষণ বাতাসে ছিল আর কি, ওইটা। ওকে, এখন উড্ডয়নকাল বলতে কি বোঝায়? উড্ডয়নকাল বলতে বোঝায় সে কতটা সময় উঠছে, কতটা সময় উঠছে বলতে সে কতটা সময় বাতাসে ছিল, সে কতটা সময় বাতাসে ছিল, সে কতটা সময় বাতাসে ছিল। এখন এই মুহূর্তে আমার ক্লাসে মনে হচ্ছে আমি তোমাদের টোনটা ধরতে পারছি। ওকে, আমি প্রথম দিন যখন ক্লাস নেই তখন আমি দেখি যে তোমরা খুব এঙ্গেজিং, খুব মজা পাইতেছো অ্যান্ড মেনি আদার থিংস। ওকে, তো আমি ক্লাসটা নিছি, নেওয়ার পরে আমি একটা জিনিস বুঝছি, বোঝার পরে দ্বিতীয় ক্লাসে আমি আইসাই ধুবধ অঙ্ক করানো শুরু করছি। দেখি তো পোলাপানদের ধুবধ অঙ্ক করাইলে ওরা কী কয়, এটাও দেখছি। পরের দিন কোনো এক্সপ্রেশন ছাড়া আবারও করানো শুরু করছি। তখন আমি যেটা দেখলাম যে আজকে আবার ক্লাসে ওই প্রথম দিনের টোনটা ব্যাক করার চেষ্টা করছি। তো দেখতেছি তোমাদেরকে নিয়ে আমি খেলবো রীতিমতো, তোমাদের মন নিয়ে, তোমাদের থিঙ্কিং নিয়ে। ওকে ফাইন, মন নিয়ে না, থিঙ্কিং নিয়ে। ওকে ফাইন। তো অট আই এম ট্রাইং টু সে যে তোমাদের টোনটা আমি ধরতে পারছি। ওকে,
তো আমি তোমাদেরকে বলবো নো ম্যাটার হোয়াট, ক্লাসে যদি কোনো সময় এন্টারটেনমেন্ট কম হয়, ভাই যদি লেস রেসপন্সিভ অ্যান্ড বেশি ম্যাথমেটিক্স করা হচ্ছে, তাহলে ওইদিনকে মনে রাখতে হবে ওইভাবেই পড়তে হবে। যেদিন যেটা করবে সেইভাবেই আমাদেরকে ম্যাচ করে আগাইতে হবে ইনশাল্লাহ। যদি ভরসা রেখে তুমি পড়ো, প্রতিদান ইনশাল্লাহ আমরা দিব, আল্লাহ তাআলা দেখবেন। ওকে ফাইন। উদ্যায়নকাল, তো উদ্যায়নকালকে আমরা বলি টি, উদ্যায়নকালকে আমরা বলি বড় টি। হ্যাঁ, উদ্যায়নকালকে আমরা বলি বড় টি, উদ্যায়নকালকে আমরা বলবো হচ্ছে বড় টি। উদ্যায়নকাল মানে কি? উঠতে যে টাইম আর নামতে যে টাইম, মোট টাইম। তাহলে এটা বুঝতেছো, উঠতে যে টাইম লাগবে নামতেও সেই টাইমই লাগবে। মনে রাখবা, উঠতে যে টাইম লাগে নামতেও সেই টাইম লাগে। তার মানে বুঝতেছি উঠতে টাইম লাগে টি, তাহলে নামতেও টাইম লাগে টি, মানে 2t। আর টি ইকস টু কত? আমরা দেখছি টি ইকস টু ইউ বাই জি, মানে 2u/g। তাহলে আমরা বুঝছি উদ্যায়নকাল টি ইকস টু 2u/g। উঠতে যে টাইম লাগে নামতেও সেই একই টাইম লাগে, ওখান থেকেই 2u/g। তার মানে বুঝতেছি সেই একই। নিক্ষেপণ বেগ জানলে, নিক্ষেপণ বেগ জানলে, নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ বেগ যদি তোমরা জানো, সেক্ষেত্রে টাইম অফ ফ্লাইট বা উদ্যায়নকালটাও সবাই আমরা বের করতে পারবো। এটা বের করার কিন্তু আরেকটা ওয়ে ছিল, এটা বের করার আরেকটা ওয়ে ছিল বিচারণকাল। হ্যাঁ, এটাকে আরেকটা নাম উদ্যায়নকাল অথবা বিচারণকালও বলে। ভালো, বাংলাতে আরেকটা নাম আছে, এটাও বলে দিচ্ছি, এটাকে বলা হয় বিচরণকাল, বিচরণকাল বা টাইম অফ ফ্লাইট বা ওই যে উদ্যায়নকাল, এই সবগুলো একই জিনিস। ওকে ফাইন। তো এই সূত্রটা একটু অন্যভাবেও বের করা যায়, ওটা আমরা বের করে দেখব। হ্যাঁ, ওটাও আমরা বের করে দেখব। তো আমরা এই তিনটা জিনিস জেনে ফেলছি। ওকে, তো এটাকে অন্য কিভাবে বের করা যায়, সবভাবে সব থিওরি বুঝতে হবে, তাই না? একভাবে বের করছি মানে অন্যভাবে বের করাটা বুঝলাম না, সেটা হবে না। তো দেখো, উদ্যানকালটাকে আমরা একটু অন্যভাবে বের করতে পারি, অন্য সূত্র ইউজ করে। কিভাবে দেখো, মনোযোগ দেখো। ফাইন। তো একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ে দিব, একটা বস্তুকে আমরা উপরের দিকে ছুড়ে দিব। তাহলে উপরের দিকে যদি ছুড়ে দেই, তো ছুড়ে দিই তো ইউ বেগে, তো ইউ বেগে ছোড়ার পরে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার কিন্তু ব্যাক করে, তাই না? আমরা ইউ বেগে ছুড়লাম, ইউ বেগে ছুড়লে এটা কি হয়, গতিপথটা কি হয়, এটা উঠে এরপরে আবার এসে মাটিতেই পড়ে, আবার এসে সে মাটিতেই পড়ে। তাহলে দেখো, আমরা ছুটছি কোন দিকে? ছুটছি কিন্তু উপরের দিকে, ছুটছি উপরের দিকে, ছুটছি হচ্ছে গিয়া উপরের দিকে, বেগ উপরের দিকে। ত্বরণ কোন দিকে? ত্বরণ নিচের দিকে, ত্বরণ নিচের দিকে, ছুটছি উপরের দিকে। এখন এখন এটা চিন্তা করো, স্মরণগত, এই সূত্র দিয়ে তো বের করছি, এবার অন্য সূত্র দিয়ে বের করো স্মরণগত। আমরা স্মরণের সংজ্ঞা পড়ছিলাম, মনে আছে? প্রথম ক্লাসে আমি স্মরণের সংজ্ঞা পড়াইছি। স্মরণ হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। খেয়াল করো তো, এই পুরো জার্নিতে, এই পুরো জার্নিতে সে যে বিন্দুতে ছিল ওই বিন্দুতে চলে আসছে না? তাহলে স্মরণের ভ্যালু কত হয়ে গেল? 0 হয়ে গেল না? দেখো, মাটিতে ছিল, এইটা উপরে, এটা এবার ছুড়লাম, উপরে উঠে আবার মাটিতে চলে আসছে পুরো উদ্যায়নকালে। তার মানে বস্তুটার কি, স্মরণ শূন্য না? যায় আবার ওখানেই চলে আসছে, মানে স্মরণ শূন্য। তার মানে এই কেসে উঠে নেমে আসতে যে সময়, সেই সময়কেই তো আমরা বলি উদ্যায়নকাল বা বিচারণকাল, উঠে নেমে আসতে। আর উঠে নেমে আসলে মোট স্মরণ শূন্য হয়। তাহলে এইখান থেকেও তো বের করা যাবে। কিভাবে যাবে? নিশ্চয়ই তোমরা এটা বুঝতেছো। ইউ জানি, মানে ত্বরণ জানি, আদিবেগ জানি, স্মরণ জানি, এই সূত্র আমরা জানি। এস ইকলস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। স্মরণের ভ্যালু কত? 0। ইউটি। ত্বরণের ভ্যালু কত? মাইনাস জি। নিশ্চয়ই বুঝতেছো, মাইনাস জি কেন? বেগ উপরে, ত্বরণ নিচে, বেগের উল্টা দিকে ত্বরণ, তাই। তাইলে এখানে বসবে এই যে মাইনাস জি বসাইলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এখানে একটু কারেকশন আছে। কি কারেকশন আছে? দেখো, এই সময়টা কারেকশন আছে। সময়টা কেন কারেকশন আছে খেয়াল করো, যে সময়ে স্মরণ শূন্য হয় সেই সময়টাই তো উদ্যায়নকাল, মানে ইউ বড়টি। দেখো, বড়টি সময়ে এসেই কিন্তু স্মরণ শূন্য হয়েছে, বড়টি সময়েই এসে সে স্মরণ শূন্য করছে। এখানে এর ভ্যালু মাইনাস জি বসছে, আর এখানে টি এর জায়গায় বড়টি স্কোয়ার। যখন স্মরণ শূন্য তখন টাইমটা হচ্ছে উদ্যায়নকালের সমান, উদ্যায়নকালেই স্মরণ শূন্য হয়। এটা সলভ করলে কাজ হবে। দেখো, 0 ইকুয়ালস টু, বোঝার অনেক কিছু আছে, মনোযোগ দিই, ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলসও বাদ যাবে না, সব বলবো। তাহলে এখান থেকে যদি আমি টি কমন নেই, বড় টি, তাহলে খেয়াল করো, ইউ মাইনাস হাফ জি, ইউ মাইনাস হাফ জি টি, ইউ মাইনাস হাফ জি টি, ইউ মাইনাস হাফ জি টি। এখন এই কথার মানে কি বলো তো? এই কথার মানে আমরা সবাই জানি, যদি দুইটা রাশির গুণফল শূন্য হয়, আমরা মিডল টার্ম ব্রেকিংয়ে এইটা দেখছি, তার মানে রাশি দুইটা
দুইটার যে কোনো একটা শূন্য অথবা দুইটাই শূন্য, তাই না? এই কথার মানে আমরা বুঝতেছি এখান থেকে ভেঙে এটা বলা যাবে দুইজনের গুণফল শূন্য হলে হয় দুইটাই শূন্য অথবা একটা শূন্য। যাই হোক, যেভাবে হোক আমরা জানি এটাকে সমাধান করতে হলে আমরা লিখতে পারবো টি ইকুয়ালস টু জিরো, এই টি ইকুয়ালস টু জিরো অথবা ইউ মাইনাস হাফ জি টি ইকুয়ালস টু জিরো, তাই না? একটা সমাধান এটা, আরেকটা হচ্ছে ইউ মাইনাস হাফ জি টি ইকুয়ালস জিরো। তাহলে এইটা থেকে ভাঙলে আমরা কি পাবো? এটা থেকে ভাঙলে দেখতেছো আমরা লিখতে পারবো হাফ জি টি ইকুয়ালস টু ইউ, আমাদের টি বের করতে হবে, দ্যাট মিনস টি ইকুয়ালস টু টু ইউ বাই জি। তাহলে টি এর দুইটা সমাধান পাইছি, একটা হচ্ছে টু ইউ বাই জি যেটা আমরা জানতাম, এটা আসার কথা, টু ইউ বাই জি ওটা তো আসছে। কিন্তু তোমার মনে এখন আরেকটা কোশ্চেন আসবে, ভাই টি ইকুয়ালস টু জিরো তো আসছে, এটা কোত্থেকে আসছে? দুইটাই তো টি বের করলেন, এখান থেকেও টি বের করলেন, এখান থেকেও টি বের করলেন, তো এই দুইটা আসছে কেন? তাহলে এইটা জিরো কেন আসছে? এটার আনসার কি? খুব সিম্পল, দেখো আমরা এই টি পাইছি কখন? এই টি আমরা পাইছি যখন সরণ শূন্য, সরণ শূন্য হওয়ার টাইম পাইছি। সরণ শূন্য হওয়ার দুইটা টাইম আছে, এই মনোযোগ দিও, সরণ শূন্য হওয়ার দুইটা টাইম আছে। দুইটা টাইম কোন সময় বলো তো? আমি যখন ছুটছি উপরের দিকে, যে মুহূর্তে আমি ছুটছি ওই মুহূর্তে সরণ কত? ওই মুহূর্তে কি সরণ শূন্য না? এখনো তো বস্তু ওঠেই নাই, সরণ শূন্য, তাহলে ওই মুহূর্তে টাইম কত? ওই মুহূর্তে টাইমও তো শূন্য। এইটা আসছে এখানে যে ছোড়ার মুহূর্তেও তো সরণ শূন্য ছিল, তখন টাইম জিরো। আবার দেখো এটা যখন উপর থেকে ঘুরে এসে নিচে পড়ছে তখনও সরণ কত? শূন্য। তাহলে এখন তো পুরো উদ্যায়নকাল পেয়ে গেছে, তখন এই টাইম টিটা ইকুয়ালস টু আসছে, তখন এই টাইম টিটা ইকুয়ালস টু ধুর, তখন এই টাইম টিটা ইকুয়ালস টু আসছে টু ইউ বাই জি। মানে টাইমের ভ্যালু দুইটা, সমাধান দুইটা কেন আসছে? দুইটাই আসবে, সোরার মুহূর্তেও সরণ শূন্য এবং টু ইউ বাই জি টাইম মানে উদ্যায়নকাল পরে এসেও সরণ শূন্য। সরণ শূন্য তো দুইবার হয়েছে, এই জন্য দুইটা আসছে। বাট আমরা উদ্যানকাল হিসেবে কোনটা নিব? এটা নিব, কারণ এটা হচ্ছে গিয়ে সেই টাইম যে ঘুরে আসছে, আর এটা হচ্ছে ছোড়ার আগেই। নিশ্চয়ই বুঝছো কেন দুইটা সমাধান আসছে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। ওকে, ক্যাপিটাল টি কেন কেন যেন ওইটা, আচ্ছা আচার্য জিজ্ঞাসা করছো ক্যাপিটাল টি কেন বলছি? ওই যে টাইম অফ ফ্লাইট, তো এটাকে যেহেতু উদ্যায়নকাল এই জন্য বড় টি দ্বারা লেখে, এই এছাড়া কিছু না। ওটা সময় বড় টি দ্বারা বোঝায় উদ্যায়নকাল, বড় টি দ্বারা বোঝায় উদ্যায়নকাল, বড় টি দ্বারা বোঝায় উদ্যায়নকাল, বড় টি দ্বারা বোঝায় উদ্যায়ন